তারা একটি পারমাণবিক অস্ত্র পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে এবং তাদের এমন এক পর্যায়ে নিয়ে আসা হয়েছে যেখানে তারা টেবিলে বসে এটি ছেড়ে দিয়েছে। তার মানে তারা এখনো দমে যায়নি এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারিনি। Underground, they're buried, and Whoa, we're whoa, whoa, watching whoa, them whoa, 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 24/7. whoa, whoa, whoa. So we know where Whoa, whoa, any whoa, whoa, nuclear whoa. material might Reclaiming my be. time for We're just a আপনি watching second. বলছেন যে পারমাণবিক অস্ত্র একটি আসন্ন হুমকি ছিল, এখন আপনি বলছেন যে সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। Because the nuclear weapon was an imminent threat. তারা তাদের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা ত্যাগ করেনি এবং তাদের কাছে হাজার হাজার মিসাইলের একটি প্রচলিত সুরক্ষা ব্যবস্থা ছিল। তাহলে অপারেশন মিডনাইট হ্যামার কি কোনো কার্যকর ফল বয়ে আনেনি? এটি আমাদের আগের জায়গায় রেখে দিয়েছে। আপনি মূল বিষয়টি বুঝতে পারছেন না। তাদের স্থাপনাগুলো বোমা মেরে ধ্বংস করা হয়েছে, কিন্তু তাদের উচ্চ আকাঙ্ক্ষা রয়ে গেছে। এটি উত্তর কোরিয়ার কৌশল, প্রচলিত মিসাইল ব্যবহার করে অন্যদের বাধা দেওয়া যাতে তারা ধীরে ধীরে পারমাণবিক অস্ত্রের দিকে এগোতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে তাদের সবথেকে দুর্বল মুহূর্তে দেখেছিলেন এবং এমন পদক্ষেপ নিয়েছিলেন যা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রই করতে পারে। ধরুন এই যুদ্ধে $100 বিলিয়ন খরচ হলো। আপনি তো আগেই বলেছেন যে আমাদের আরো সময় দিন, মাত্র 2 মাস হলো। এটি কি ইরাক এবং আফগানিস্তানের মতো 20 বছর চলতে পারে? ধরুন এতে $100 বিলিয়ন খরচ হলো। সাধারণ আমেরিকান করদাতাদের উপর প্রভাব কি পড়বে? আপনার কাছে কোনো ধারণা আছে? আমি শুধু জানতে চাচ্ছি এই যুদ্ধে সাধারণ একজন আমেরিকান করদাতাদের কত খরচ হবে, আপনি কি তা জানেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। 2 দফা ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ইউএস কংগ্রেসের মুখোমুখি হয়েছেন। প্রথম দিকে তার ছোট একটি ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন। দেখুন, 60 দিনের বাধ্যবাধকতা রয়েছে। 60 দিনের মধ্যে যুদ্ধ শেষ করতে হবে যদি ইউএস কংগ্রেস অনুমতি না দেয়, এবং সকল সেনা সদস্য এবং সামরিক উপকরণ যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে আনতে হবে। ডেডলাইন কিন্তু শুরু হয়ে গেছে এবং ইউএস কংগ্রেসকে পর্যাপ্ত কারণ এবং যুদ্ধক্ষেত্রে যে সফলতার বিষয় রয়েছে তা ব্যাখ্যা করার ক্ষেত্রেও বর্তমান মার্কিন প্রশাসনের যে দুর্বলতা রয়েছে তা পরিষ্কারভাবে চলে এসেছে। চূড়ান্ত ডেডলাইনে রয়েছে বর্তমান ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী কয়েক সপ্তাহের ভেতরই ইরানের বিরুদ্ধে চূড়ান্তভাবে তাদের যা করার করতে হবে। ইউএস কংগ্রেস 60 দিনের বেশি যুদ্ধ চালিয়ে যাওয়ার যে অনুমতি সেটা হয়তো দেবে না। সুতরাং এখন ইরানের বিরুদ্ধে সামরিক হামলা করুক বা কূটনীতিক করুক, যেভাবেই হোক না কেন, চূড়ান্তভাবে ফলাফল অর্জনের যে চাপ রয়েছে সেটা শুরু হয়ে গেছে। দেখুন, একদিকে ইউএস কংগ্রেসের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের উপর প্রচণ্ডভাবে চাপ রয়েছে যুদ্ধের যে ফলাফল রয়েছে ইরানের বিরুদ্ধে তা কাঙ্ক্ষিত অর্জনের বিষয়ে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য, এবং এই যুদ্ধ আরও কতদিন চলতে পারে সেই বিষয়ে পরিষ্কার স্ট্র্যাটেজি দেওয়ার জন্য। এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প যত দিন পর্যন্ত ইরান পরমাণু চুক্তি না করবে তত দিন পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ ঘোষণা অব্যাহত রেখেছেন। অবরোধ চলবে। তবে ডোনাল্ড ট্রাম্পের এই অবরোধের ঘোষণা বাস্তবিক অর্থে হরমুজ প্রণালীতে তার সামরিক বাহিনী তেমন শক্তিশালীভাবে বাস্তবায়ন করতে পারছে না, বা ইরানি জাহাজগুলো অবরোধ ভেঙেই প্রবেশ করছে একেবারে নির্বিঘ্নে, এমনটা দাবি করেছে ইরান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের যে রাষ্ট্রীয় বার্তা সংস্থা রয়েছে ফার্স নিউজ এজেন্সি, তারা তাদের কলামে বক্তব্যে লিখেছে, গত 72 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের অবরোধকে ভেঙে প্রায় 52টি ইরান সম্পর্কিত যে জাহাজ রয়েছে হরমুজ প্রণালী ত্যাগ করেছে। জাহাজগুলোর মধ্যে 31টি তেলবাহী ট্যাঙ্কার এবং 21টি পণ্যবাহী জাহাজ ছিল। স্থানীয় সময়ে গত সোমবার 10টা পর্যন্ত আগের 3 দিনের স্যাটেলাইটের যে ট্র্যাকিং তথ্যর বরাত দিয়ে এই খবর জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
দেখুন, অবরোধ ঘোষণা করা এবং বাস্তবায়নের বিষয়টা খুবই জটিল। বিশেষ করে এই জাহাজগুলো যখন ওমানের যে সংকীর্ণ রাস্তা রয়েছে তা দিয়ে পাড়ি দেয়, সেটা প্রতিবন্ধকতা তৈরি করার জন্য অবশ্যই যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে একেবারে কাছাকাছি ইরানের উপকূলে আসতে হবে, যেটা প্রায় 50 কিলোমিটার রেঞ্জের মধ্যে। আর এটি একটি ঝুঁকিপূর্ণ মিশন, কারণ ইরানের যে এন্টিসেপ মিসাইলগুলো রয়েছে উপকূলে মোতায়েন, সেগুলোর রেঞ্জ প্রায় 1500 কিলোমিটার, এবং একেবারে সব থেকে কমের যে মিসাইল রেঞ্জগুলো রয়েছে এন্টিসিপের, সেগুলোও কিন্তু 300 কিলোমিটার। সুতরাং যুক্তরাষ্ট্রের বিভিন্ন ডেস্ট্রয়ার এবং বিমানবাহী রণতরীগুলো প্রচণ্ড সামরিক ঝুঁকি নিয়ে ইরানের এত উপকূলের কাছাকাছি তারা অবস্থান করতে চাচ্ছে না। আর এটি কিন্তু ইরানের জন্য লজিস্টিক সাপোর্টকে ইস্যুকে কেন্দ্র করে বড় ধরনের সুযোগ করে দিচ্ছে, এবং তারা তাদের জাহাজগুলোকে বলতে পারেন অনেকটাই যুক্তরাষ্ট্রের অগোচরে নিরাপদেই কিন্তু এই হরমুজ প্রণালী পাড়ি দিতে পারছেন। প্রশ্ন উঠছে যে যুক্তরাষ্ট্রের অবরোধ যদি শক্তিশালীভাবে বাস্তবায়ন না করা যায়, তাহলে ইরানকে কোণঠাসা করার জন্য এই দীর্ঘমেয়াদী যে অবরোধের কৌশল রয়েছে সেটি ইরানের বিরুদ্ধে কতটুকু কার্যকর হবে। উল্টো ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ রেখে নিজের জাহাজ প্রেরণ করে যে কৌশল নিয়েছে, বিশ্ব বাজারে উচ্চ তেলের বাজারে তারা তেল রপ্তানি করে নিজেদের কতটুকু বেশি সমৃদ্ধ করছে। যুক্তরাষ্ট্রের এই কৌশল সামরিক বিশেষজ্ঞরা বলছে যে ইরানকে পক্ষান্তরে আরো বেশি সুযোগ করে দিচ্ছে উচ্চ দামে তেল রপ্তানি করার জন্য। আন্তর্জাতিক রিপোর্ট বলছে ইরানের উপকূল থেকে অদূরে ওমান সাগরের কাছাকাছি যুক্তরাষ্ট্রের অন্তত 3টি বিমানবাহী রণতরী এবং 26টি যুদ্ধ জাহাজের মতো অবস্থান করছে, এবং সেখানে হাজার হাজার তাদের সামরিক সদস্য রয়েছে, এবং রয়েছে স্পেশাল মিশন পরিচালনা করার জন্য দ্রুতগামী দল। এরপরও কিন্তু এখন পর্যন্ত ঝটিকা অভিযানে বড় ধরনের কোনো মিশন পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র এমনটা পাওয়া যায়নি। একটি জাহাজে গতকালকে তারা অতর্কিতভাবে মিশন পরিচালনা করে তাতে আটকাতে চেষ্টা করেছিল, তবে পরবর্তী সময়ে জানা যায় তারা ভুল জাহাজে আক্রমণ করেছে, সেটি ইরানের জাহাজ নয়, অন্য জাহাজ। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। আরব সাগরে এই ভুল জাহাজে মার্কিন অভিযানকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার যে তথ্য প্রদানের প্রবাহ রয়েছে তার সত্যতা এবং সঠিকতার বিষয় দিয়ে। সঠিকভাবে তথ্য জোগাড় করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার যে দুর্বলতা প্রকাশ পাচ্ছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। যে যখন ভুল জাহাজে মিশন পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র, ঠিক এমতো অবস্থায় পূর্বের যে ইরানি জাহাজ আটক করেছিল ওমানের উপকূল থেকে যুক্তরাষ্ট্র, সেই জাহাজের 6 জন ইরানি নাগরিকদের তারা ছেড়ে দিয়েছে। যদিও ইরান এর পূর্বে তাদের আটককৃত সকল ক্রুদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছিল, তবে এক্ষেত্রে 6 জনকে যুক্তরাষ্ট্রের ছেড়ে দেওয়ার বিষয়টিও ইতিবাচক হিসেবে দেখছেন সামরিক বিশেষজ্ঞরা। দেখুন, আলাপ আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে যৌক্তিকভাবে একটি চুক্তিতে পৌঁছতে হয়তো যুক্তরাষ্ট্র আগ্রহী, যেখানে ইসরায়েলের যে তীব্র আপত্তি ছিল সেটাও হয়তো তারা পাশ কাটাতে পারে। তার জন্যই কিন্তু সম্পর্কের যে বরফ রয়েছে তা অনেকটা গলানোর জন্যই এই 6 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, এমনটা বলছেন অনেক সামরিক বিশেষজ্ঞরা। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্রের হঠাৎ এই অবস্থান পরিবর্তন দুই দেশের মধ্যে আলোচনার পথগুলোকে আরও কতটা উন্মুক্ত করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।